নমস্কার, আই এম শুভজিৎ রয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে একটা সুন্দর কেস শেখাবো। কেসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটি পেশেন্ট তার রোগের চরম অবস্থায়ও কেন সে ট্রিটমেন্ট করছে না, কি কারণে, সেটাই আপনারা আজকে এই ভিডিও থেকে শিখতে পারবেন। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলি আপনারা কখনো প্রিজুডাইজড হবেন না। অর্থাৎ এর অর্থ হলো আমি যে রুব্রিকগুলো, যে কেসগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই কেসগুলো শুনবেন। এই কেসগুলো দেখুন, আমাদের চেম্বারে পেশেন্ট আসছে, তাদের কথা বলার বাচনভঙ্গি, অর্থাৎ তাদের কথা বলার স্টাইল, তাদের ম্যানার, তাদের আচার আচরণ, হ্যাঁ, এগুলো দেখে সেগুলোকে আমরা রুব্রিকে কনভার্ট করে আমরা কি করছি, রুগীর মধ্যে পৌঁছে যাচ্ছি এবং সিমিলিমাম মেডিসিনে পৌঁছে যাচ্ছি। অর্থাৎ আমার এরকম পেশেন্টই যে আপনার চেম্বারে আসবে এটা নয়। আপনাকে এই যে আমি এই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি, তো এই ভিডিওগুলো কেস সহ রয়েছে। তো আপনারা এই কেসগুলোকে দেখুন এবং এই কেসের আন্ডারে যে রুব্রিকগুলো নেওয়া আছে এই রুব্রিকগুলো পড়ুন এবং এই রুব্রিকগুলোকে নিয়ে ভাবুন যে এই রুব্রিকগুলো কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। আপনার চেম্বারে যখন পেশেন্ট আসবে আপনি পেশেন্টকে দেখুন, পেশেন্ট কি বলছে, কেন বলছে, অর্থাৎ হোয়াট হি সেজ, হোয়াই হি সেজ, হোয়েন হি সেজ, হাউ হি সেজ, এইগুলোকে রুব্রিকে কনভার্ট করুন এবং সিমিলিমামে পৌঁছে যান। তাই বলি, আমার এই কেসগুলো আপনারা যারা দেখছেন কেসগুলো দেখুন। এরকম পেশেন্ট আপনার চেম্বারে আসতেও পারে, অথবা পেশেন্ট যখন আসবে তার কথাগুলোকে, তার আচার আচরণকে, তার ভঙ্গিমাকে রুব্রিকে কনভার্ট করে আপনাকে সিমিলিমামে পৌঁছাতে হবে। আর এর জন্য আপনাকে কি করতে হবে, প্রতিটা রুব্রিকের এসেন্স অর্থাৎ ইনার মিনিংগুলোকে ভালোভাবে জানতে হবে। আর আমি চেষ্টা করব প্রতিটা কেসের সঙ্গে, অর্থাৎ কেস বলার সঙ্গে সঙ্গে এই কেসের আন্ডারে যে রুব্রিকগুলো আমি নিচ্ছি সেগুলোকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার। তো চলুন আজকে আমরা একটা সুন্দর কেস শিখব। আমার চেম্বারে প্রায় 5 থেকে 6 মাস আগে একটি পেশেন্ট এসেছিল, একটি মেল পেশেন্ট। তো তার প্রধান সমস্যা ছিল রেকারিং অ্যাপথাস স্টমাটাইটিস। আমরা সবাই জানি রেকারিং অ্যাপথাস স্টমাটাইটিস কি। রেকারিং মানে হচ্ছে বারবার ফিরে আসা, বারবার এক জায়গায় রোগটা ফিরে আসে বা হয়, অর্থাৎ অকারিং ওফেন অর রিপিটেডলি, বারবার সেখানে অকার হচ্ছে, বারবার সেখানে ঘটছে, বারবার সেখানে হচ্ছে, দিস ইজ রেকারিং। অ্যাপথাস কথার অর্থ হলো কি, অ্যাপথাস হচ্ছে স্মল আলসার্স অকারিং ইন গ্রুপস, অর্থাৎ স্মল আলসার্স অকারিং ইন গ্রুপস মানে হচ্ছে দলবদ্ধভাবে, কি মানে এক জায়গায় যখন হচ্ছে এই আলসারগুলো, মানে তখন অনেকগুলো একসঙ্গে সঙ্গে হচ্ছে। স্টমাটাইটিস কি, স্টমাটাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন অফ মাউথ, অর্থাৎ ইনফ্লামেশন অফ ওরাল মিউকাস মেমব্রেন, আমাদের মুখে যে মিউকাস মেমব্রেন রয়েছে তার প্রদাহ। তাহলে আমি কেসটা কি বললাম, কেসটা হচ্ছে রেকারিং অ্যাপথাস স্টমাটাইটিস। এটাকে আমরা আরও অন্যভাবে আমরা চিনি, কেউ বলি অ্যাপথাস আলসার্স বলি, অ্যাপথাস আলসার্স, কেউ বলি অ্যাপথি, আবার কেউ বলি আমরা ক্যাঙ্কার সোর্স। তো এই যে কেসটা যখন আমি দেখি তখন পেশেন্টটি আমার চেম্বারে এসে বলল, ডাক্তারবাবু দেখুন আমার এই ঠোঁটগুলো দেখুন, অর্থাৎ পেশেন্টের এই ঠোঁটের এখানে এবং উপরে প্রচণ্ড প্রদাহ এবং আলসার কন্ডিশন হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে ডাক্তারবাবু। তা আমি বললাম, এটা কতদিনের সমস্যা? বলছে এটা প্রায় 2 বছরের সমস্যা। এটা প্রায় আমার হয়েছে প্রায় 2 বছর ধরে। তাই বললাম 2 বছর ধরে হয়েছে, আর কী ডাক্তার দেখানো হয়েছে? বলছে, ডাক্তারবাবু আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আমার এটা সারেনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু আমার না এটা কমছে না। তাই বললাম কতদিন ধরে ট্রিটমেন্টটা বন্ধ রয়েছে? বলছে, ডাক্তারবাবু আমি প্রায় এখন 1 বছর ধরে এর জন্য ট্রিটমেন্ট করি না। মাঝে মাঝে একটু সারে, আবার মানে মাঝে মাঝে একটু কম থাকে, আবার কি হয় মাঝে মাঝে খুব বেশি হয়ে যায় ডাক্তারবাবু।
আমার এই নিয়ে না খুব চিন্তা হয়, খুব টেনশান হয়। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি টেনশান করেন, বেশি টেনশানটা কী জন্য আপনার? বলছে ডাক্তারবাবু টেনশানটা হয় মাঝে মাঝে যে এটা থেকে আবার ভয়ঙ্কর কিছু বড় কিছু হয়ে যাবে না তো। তো আমি তাকে প্রশ্ন করলাম আপনার যখন বড় কিছু হয়ে যাবে তাহলে আপনি কেন ট্রিটমেন্ট করছেন না, কেন ট্রিটমেন্টটাকে বন্ধ রেখেছেন? এরকম একটা কন্ডিশান, এরকম অবস্থা। বলছে হ্যাঁ ডাক্তারবাবু আমার এই অবস্থার জন্য আমি খেতে পাচ্ছি না ঠিকঠাক, কথা বলতে পারছি না ঠিকঠাক, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, দেখুন পুরো একেবারে ভর্তি হয়ে গেছে। তা আমি তার এই ঠোঁটের এই জায়গায় ভেতরে দেখছি যে একেবারে আলসার কন্ডিশন হয়ে গেছে, প্রচণ্ড পেইনফুল যন্ত্রণা। বলছে আমার খুব ব্যথা, আমি খেতে পাচ্ছি না, কথা বলতে পারছি না। তা আমি সেই জন্য তাকে প্রশ্ন করলাম আপনার যখন এত কষ্ট, এত ব্যথা যন্ত্রণা, তাহলে আপনি ডাক্তার দেখান না কেন? তা আমাকে পেশেন্ট কি বলছে জানেন? বলছে ডাক্তারবাবু আমরা খুব গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া, এই চাষবাস করে খাই, আমার দুটো ছেলে, বাড়ি মা বাবা আছে, বউ আছে, এই সংসারে এই ইনকাম করে আর কতটা চালাবো ডাক্তারবাবু, এই জন্য না আমি ট্রিটমেন্টটা বন্ধ রেখেছি। আমি বললাম আপনার এরকম একটা পেইনফুল কন্ডিশান, এরকম একটা যন্ত্রণা হচ্ছে, আপনি ভাত খেতে পাচ্ছেন না, মুখের এই অবস্থা, আপনি ডাক্তার দেখাচ্ছেন না, চিকিৎসা বন্ধ রেখেছেন? বলছে না ডাক্তারবাবু মাঝে মাঝে একটু ডাক্তারকে দেখিয়ে আস। মাঝে মাঝে মানে? বলছে হ্যাঁ ডাক্তারবাবু মাঝে মাঝে যখন খুব ব্যথা বেড়ে যায় তখন আমার খুব টেনশান হয়, আমার খুব ভয় হয় যে আমার আবার এটার থেকে কিছু হয়ে যাবে না তো, আমার এটা থেকে বড় কিছু হবে না তো, আমার না প্রচণ্ড ভয় হয় ডাক্তারবাবু। আমি না সারাক্ষণ দিনরাত ভাবতে থাকি, সারাক্ষণ আমি কাজ করছি, দিনরাত ভাবছি যে আমার এটা থেকে আবার বড় কিছু হয়ে যাবে না তো ডাক্তারবাবু, আমার এখান থেকে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না ডাক্তারবাবু, আমার এই টেনশান হয়। যখন ডাক্তারবাবু আমার কম থাকে, যখন আমার ব্যথা যন্ত্রণা কম থাকে, একটু কম থাকে, অবস্থাটা একটু ভালো থাকে, তখন আমি এই নিয়ে ভাবি না, আমি খুব ভালোই থাকি। আর যখন আমার একটু খুব কষ্ট বাড়ে তখনই 2-4 মাস পর পর একটু ডাক্তারের কাছে যাই, শুধু দেখতে যে আমার এটা আবার ভয়ঙ্কর কিছু না তো, এটা থেকে বড় কিছু হবে না তো। এই ভাবনাটা আমার সারাক্ষণ দিনরাত তাড়া করে বেড়ায় ডাক্তারবাবু। এই জন্যই আমি ডাক্তারের কাছে যাই, মাঝে মাঝে গিয়ে একটু চেক করে আসি। আমি বললাম ও, বললাম আর কিছু? বলছে না ডাক্তারবাবু আর কিছু নয়, আমি তো খুব কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু, তো এটাই সমস্যা। তো আমি তার কাছে আবার পরে প্রশ্ন করেছিলাম, আমি আরেকবার আপনার কাছে আমি জিজ্ঞেস করছি যে আপনি কেন এই 1টা বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন না? তখন পেশেন্ট আবার বলল ডাক্তারবাবু আমার যখন কম থাকে আমার চিন্তা হয় না, বোঝেনি তো আমার অবস্থা, সংসারের অবস্থা, আমার কাজবাজের অবস্থা বুঝতেই পারছেন। বলছে ডাক্তারবাবু আমার যখন কম থাকে আমি ভালোই থাকি, বেশ আনন্দেই থাকি, কিন্তু যখন ডাক্তারবাবু বেড়ে যায় তখন সারা দিন ধরে ভাবতে থাকি যে আমার এটা কী হলো, এটার থেকে বড় কিছু হয়ে যাবে না তো, আমার ভয় লাগে, খুব ভয় লাগে, খুব টেনশান হয় ডাক্তারবাবু, খুব টেনশান হয়। এছাড়া আমি এইভাবেই থাকি। এই হচ্ছে কেস। আশা করি কেসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো দেখুন এই পেশেন্টটির থেকে আমি কি কি রুব্রিক নিয়েছিলাম আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার প্রতিটা কেসগুলো শুনুন, হয়তো সেম কেস আপনার চেম্বারে আসতে পারে অথবা নাও আসতে পারে। আপনারা রুব্রিকগুলোকে কালেক্ট করুন, রুব্রিকগুলোকে ভালো করে বুঝুন, তার ইনার মিনিংকে বুঝুন এবং সেগুলো বারবার আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন। ভাবুন যে এই রুব্রিকটাকে আর কোথায় ব্যবহার করা যেতে পারে, এই রুব্রিকটাকে আমি কিভাবে ব্যবহার করব, কোন অ্যাঙ্গেলে ব্যবহার করব, তাহলে দেখবেন আপনিও একদিন নতুন নতুন কেস তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে পেশেন্টের একটা পেইনফুল কন্ডিশন, তার একটা চরম অবস্থা, মুখের ভেতরে একেবারে ছাল উঠে গেছে, প্রচণ্ড প্রদাহ হচ্ছে, ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে পেশেন্ট কিন্তু তাও ট্রিটমেন্ট করছে না, পেশেন্ট এরকম একটা অবস্থা নিয়ে সে সহ্য করে বাড়িতে আছে। কারণ কি? আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি ট্রিটমেন্ট ঠিকঠাক করছেন না কেন, আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট বন্ধ রাখেন কেন? তখন বললো ডাক্তারবাবু বোঝেনি তো আমার যা অবস্থা, এই তো সংসারে এই অবস্থা, দিন আনা দিন খাওয়ার মতো। আমি এখান থেকে খুব মুখ শুকনো করে বলেছিল পেশেন্টটা, একবারে যখন কথা বলছিল পেশেন্টটি, হাউ হি সেজ
পেশেন্টটি যখন কথাটা বলছিল তখন একেবারে খুব মুখটা শুকনো লাগছিল, খুব কোমল সুরে বলছিল, ডাক্তারবাবু বুঝতেই পারছেন আমাদের এই অবস্থা, চাষবাস করি, দিন আনা দিন খাওয়ার মতো, আমার সংসারে এই দুটো ছেলে আছে, মা আছে, বউ আছে, এইভাবেই চলছি। খুব মুখটা খুব শুকনো করে বলছিল, যখন কথাটা বলছিল তার মুখটা যেন শুকিয়ে গেছে, একেবারে খুব কোমল সুরে খুব অনুনয় বিনয়ের সঙ্গে যেন কথাটা বলছিল। অর্থাৎ আমি এখান থেকে রুব্রিকটা নিলাম, প্রথম রুব্রিক নিয়েছিলাম মাইন্ড ডিলিউশনস পুয়ার হি ইজ। পেশেন্টটি আমাকে বুঝিয়ে দিচ্ছে হি ইজ পুয়ার, সে গরিব। পেশেন্ট অনুভব করছে যে আমি গরিব ডাক্তারবাবু। অর্থাৎ মাইন্ড, আমি রুব্রিক নিয়েছিলাম ডিলিউশনস পুয়ার হি ইজ। ডিলিউশনস মানে কি? ডিলিউশনস মানে হচ্ছে একটা ভ্রম, পেশেন্টের কাছে একটা ভ্রম, পেশেন্ট ভাবছে। পুয়ার মানে গরিব, ডিলিউশনস পুয়ার হি ইজ মানে হি মানে সে, ইজ মানে হয়। হি মানে কি? হি মানে হচ্ছে সে। আমরা হির সঙ্গে কার তুলনা করি? হি হচ্ছে একটা, হির সঙ্গে আমরা একটা পুরুষ, একটা মেল পেশেন্ট বা একটা ছেলেকে তুলনা করি। হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। হি ইজ মাই টিচার, অর্থাৎ সে হচ্ছে আমার একজন শিক্ষক। অর্থাৎ হি বলতে শিক্ষকটা হচ্ছে একজন পুরুষ। অর্থাৎ হি বলতে এখানে একটা পুরুষ শাসিত, একটা পুরুষ শাসিত একটা শক্তিকে বোঝায়, একটা পাওয়ারকে বোঝায়। ডাক্তারবাবু আমার এই পাওয়ারটা নেই, আমার আগে ইনকাম ছিল কিন্তু এখন আমার ইনকাম নেই ডাক্তারবাবু, আমি এখন গরিব হয়ে গেছি। ডাক্তারবাবু আগে আমি কি দৌড়াতাম, কি মানে লম্পঝম্প করে বেড়াতাম ডাক্তারবাবু, আমার এই শরীরের জন্য জানেন তো ডাক্তারবাবু, আজকে আমি পারছি না। অর্থাৎ পেশেন্ট এখানে বোঝাতে চাইছে সে হচ্ছে গরিব, তার শক্তি ক্ষয় হয়ে গেছে, তার ক্ষমতা নেই, তার সে ক্ষমতা শূন্য হয়ে গেছে। অর্থাৎ এখানে পেশেন্ট কোন দিক থেকে পুয়ার হয়েছে, কোন দিক থেকে গরিব হয়েছে? বলছে ডাক্তারবাবু আমার তো বুঝতেই পাচ্ছেন সংসারে আমার আয় ইনকাম নেই। দিস ইজ ডিলিউশনস পুয়ার হি ইজ। সে নিজেকে গরিব ভাবছে, তার সংসার চালানোর মতো আয় নেই, তার সংসার দেখভাল করার মতো সেই পর্যাপ্ত পরিমাণ তার অর্থ নেই। তাই পেশেন্ট নিজেকে একজন হতাশ, মানে একজন গরিব ব্যক্তি হিসাবে ভাবছে। তাই জন্য আমি এখানে দেখুন ডিলিউশনস পুয়ার হি ইজ, এই রুব্রিকটা নিতে গেলে রুগী বলবে না আমি গরিব। এই রুব্রিকটা যদি আপনাকে নিতে হয় রুগীকে বুঝতে হবে। ডিলিউশনস পুয়ার হি ইজ, ডাক্তারবাবু আমার এই দুর্বলতার জন্য ডাক্তারবাবু আমি না এখন কিছু করতে পারছি না। আগে না আমি মাথায় করে 60 কেজি চাল নিয়ে যেতাম ডাক্তারবাবু, এই শরীর খারাপের জন্য এখন 20 বস্তা চাল নিয়ে আমি এখন 20 বস্তা বলছি, সরি 20 কেজি চাল নিয়ে মাথায় আমি যেতে পারি না। আমি 10 বস্তা চাল ভ্যানে করে টেনে নিয়ে যেতাম, কিন্তু আজ আমি 2 বস্তা চাল বা ধান ভ্যানে করে আমি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারি না। দিস ইজ পুয়ার ফিলিং। আপনাকে তখনই রুব্রিক ভাবতে হবে ডিলিউশনস পুয়ার হিজ। অর্থাৎ হি মানে হচ্ছে সে, অর্থাৎ হি সমান সমান পুরুষ শাসিত শক্তি। অর্থাৎ পুরুষ শাসিত শক্তি মানে কি? একটা পাওয়ার। হি সমান সমান একটা পাওয়ার। আমরা মেয়েদের ক্ষেত্রে তাহলে কি, মানে মহিলা পেশেন্টরা আসলে বলে না ডাক্তারবাবু আমি আর পাচ্ছি না, আমি খুব দুর্বল হয়ে গেছি ডাক্তারবাবু, আগে কিভাবে কাজ করতাম এখন আর পাচ্ছি না, তাই বলে আমরা কি হি নেবো না? হ্যাঁ হি নেবো। ডিলিউশনস পুয়ার হিজ মানে হচ্ছে হি মানে হচ্ছে পাওয়ার, হি সমান সমান পাওয়ার। সেই মহিলাটির পাওয়ার লস হয়ে গেছে। তাই পেশেন্টই আমাকে বলেছিল ডাক্তারবাবু আমার না, আমি না সংসার চালাতে পারছি না, এখন এই অবস্থা ডাক্তারবাবু বুঝতে তো পারছেন। দিস ইজ ডিলিউশনস পুয়ার হি ইজ, সে নিজেকে পুয়ার ভাবছে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। খুব কম সময়ের মধ্যে বোঝানো সম্ভব নয় এগুলো। এবারে আমি নেক্সট রুব্রিক নিয়েছিলাম মাইন্ড ফিয়ার পভার্টি অফ। কেন ফিয়ার পভার্টি অফ নিয়েছিলাম? আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন চিকিৎসা করতে যান না? তখন বললো ডাক্তারবাবু বুঝতে তো পারছেন আমার এই অবস্থা। তার মানে পেশেন্ট যদি চিকিৎসা করতে যায় তার অর্থ নষ্ট হবে, তার মানে হচ্ছে অনেক টাকা লস হয়ে যাবে। পেশেন্ট আমাকে বলেছিল ডাক্তারবাবু আমি 1 বছর আগে প্রচুর ডাক্তার দেখেছি, প্রচুর টাকা শেষ হয়ে গেছে ডাক্তারবাবু, আমি আর এখন পারছি না। অর্থাৎ পেশেন্ট ফিয়ার পভার্টি অফের ভয়ে, পভার্টি মানে হচ্ছে কি, ফিয়ার মানে হচ্ছে ভয়, পভার্টি অফ অর্থাৎ গরিব হয়ে যাওয়ার ভয়ে
তার সম্পদ লস হয়ে যাওয়ার ভয়ে, তার অর্থ নষ্ট হওয়ার ভয়ে সে কি করছে, ডাক্তারের কাছে যাচ্ছে না। অর্থাৎ সে দারিদ্র হয়ে যাওয়ার ভয়ে, দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে পেশেন্টের কাছে মানে ডাক্তারের কাছে পেশেন্টই যাচ্ছে না। বোঝাতে পারলাম? তাহলে ফেয়ার প্রভার্টি অফ মানে কি, আমার অর্থ চলে যাবে, আমার আরো বেশি টাকা খরচ হবে, আমি এখন সংসার চালাতে পারছি না, আমি গরিব হয়ে গেছি, আমার প্রচুর টাকা নষ্ট হবে। অর্থাৎ পেশেন্ট তার দরিদ্রতার ভয়ে, দারিদ্রতার ভয়ে এবং দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে পেশেন্টটি কার কাছে যাচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে না। তাহলে পেশেন্টটি কখন ডাক্তারের কাছে যাচ্ছে? দেখুন এখানেই কিন্তু রুব্রিক লুকিয়ে আছে। পেশেন্টটিকে আমি বললাম তাহলে আপনি এসছেন কেন, বা ডাক্তারের কাছে যান না কেন, এখন এসছেন কেন? বলছে ডাক্তারবাবু আমি মাঝে মাঝে 2-4 মাস পর পর একটু ডাক্তার দেখাই। কেন? ডাক্তারবাবু যখন প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, আমি সারা দিন রাত ভাবতে থাকি আমার এটা ভয়ানক কিছু হয়ে গেল না তো, এটা আমার বড় হয়ে গেল না তো। ডাক্তারবাবু আমার যখন না কম থাকে আমি ভালো থাকি, আমার অত টেনশন হয় না, কিন্তু যখন আমার বেড়ে যায়, 2-4 মাস যখন কম থাকে তখন আমি বেশ ভালোই থাকি, যখন বেড়ে যায় তখনই আমি ডাক্তারের কাছে যাই দেখানোর জন্য, যে একবার দেখিয়ে আসি, একটু চেক করে আসি, এটার থেকে আবার ভয়ের কোনো ব্যাপার হলো না তো, বা আমি এটা কোনো ভয়ঙ্কর কিছু হবে না তো। তাহলে পেশেন্ট 2-4 মাস চুপচাপ থাকে, সে ডাক্তার দেখায় না, কারণ তার কম থাকে রোগটা, তার ব্যথা থাকে না, তার যন্ত্রণা থাকে না, তার জ্বালা থাকে না, পেশেন্টটি ভালো থাকে। আর ভালো থাকে মানে আনন্দে থাকে, উচ্ছ্বাসে থাকে। আমি রুব্রিক নিয়েছিলাম মাইন্ড চিয়ারফুল কনস্টিপেটেড হয়ে। আচ্ছা, চিয়ারফুল কনস্টিপেটেড হয়ে, চিয়ারফুল মানে কি? চিয়ারফুল কথার অর্থ হলো আনন্দিত, প্রসন্ন বা খোশ মেজাজে থাকা। অর্থাৎ চিয়ারফুল মানে আনন্দে থাকা, খোশ মেজাজে থাকা, আমি ভালো আনন্দে আছি। কখন? যখন আমার কনস্টিপেটেড হচ্ছে। কনস্টিপেটেড কথার অর্থ হলো কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশনে বলে না ডাক্তারবাবু আমার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, আমাকে ওষুধ দিন। অর্থাৎ কনস্টিপেশন মানে পায়খানা যখন হয় না ঠিকঠাক ক্লিয়ার, পটি যখন ক্লিয়ার হয় না, তাই তো? তাহলে চিয়ারফুল মানে আনন্দে থাকে, কনস্টিপেটেড মানে যখন তার পায়খানা হয় না বা পটি ক্লিয়ার হয় না, হোয়েন মানে যখন। তাহলে দেখুন চিয়ারফুল কনস্টিপেটেড, যখন সে কনস্টিপেটেড হয়, অর্থাৎ যখন তার পায়খানা 2-4 দিন 10 দিন 15 দিন হয় না, সেই পেশেন্টটি আনন্দেই থাকে, সেই ছেলেটা ভালো থাকে। আমি একটা একটি রুগীকে এই রকম এই রুব্রিকটি ধরে তাকে ক্যালকেরিয়া দিয়েছিলাম। ক্যালকেরিয়া একটা বাচ্চার ক্ষেত্রে ইউজ করেছিলাম, তো সেটা আমি কোনো সময় দিয়ে দেবো। তো দেখুন এখানে পেশেন্টটি বলছে যে ডাক্তারবাবু আমি যখন আনন্দে থাকি, যখন আমার কম থাকে তখন আমি আনন্দে থাকি। কম মানে কি? কম সমান সমান কনস্টিপেটেড। কম মানে কি? কম মানে আমার যখন ওই প্রদাহটা, জ্বালাটা, যন্ত্রণাটা কম থাকে তখন আমি আনন্দে থাকি। অর্থাৎ এই কম মানে কি? আমার পায়খানাটা হচ্ছে না, মানে আমি কনস্টিপেটেড। তাহলে এই কম সমান সমান কনস্টিপেটেড মানে কম মানে কি? যখন আমার ব্যথা হয় না, যখন আমার পটি হয় না তখন আনন্দে থাকি। অর্থাৎ যখন আমার ব্যথা হয় না তখন আমি আনন্দে থাকি, বেশ ভালো থাকি। বুঝাতে পারলাম? তাহলে এখানে কম সমান সমান কনস্টিপেটেড। চিয়ারফুল মানে কি? আনন্দ থাকে। হোয়েন মানে যখন। তাহলে যখন তার ব্যথা কম থাকে, তার যন্ত্রণা কম থাকে, তখন সে বেশ আনন্দ উচ্ছ্বাসে মানে আনন্দে থাকে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে তার যখন কষ্ট কম থাকে, অর্থাৎ তার যখন সমস্যাটা বেশি হয় না, সেই সময় সে আনন্দে থাকে, সে কাজ করে বেড়ায়, সে সবার সঙ্গে কথা বলে বেড়ায়। কিন্তু যখনই তার রোগটা হয় তখনই সে প্রচণ্ড কষ্ট পায়, প্রচণ্ড যন্ত্রণা হয় যখন, তখনই সে সারাদিন ভাবতে থাকে যে আমার এটা আবার ভয়ের কিছু হলো না তো, তাই জন্য সে কি করে? ডাক্তারের কাছে যায়। তাহলে এখানে বুঝতে হবে ডাক্তারের কাছে কখন যায়? যখন সে ভাবে সারাক্ষণ যে আমার এটা ভয়ের কোনো কিছু হলো না তো। অর্থাৎ ভাবা কি? সারাক্ষণ আমি ডাক্তারবাবু দিন রাত ভাবতে থাকি। দিস ইজ অ্যাবজর্ড। অ্যাবজর্ড অ্যাবজর্ড মানে কি? আমি নিমগ্ন থাকি, আমি একেবারে ডুবে থাকি, আমি চিন্তায় মগ্ন থাকি আমার এই রোগটাকে নিয়ে, সারাদিন ভাবছি আমার কি হলো, কি হলো, কি হবে, কি হবে। দিস ইজ অ্যাবজর্ড। আমি অ্যাবজর্ড থাকি সবসময়। তাহলে এখানে আমি রুব্রিকটা নিয়েছিলাম মাইন্ড অ্যাবজর্ড হরিবেল থটস ইন। হরিবেল থটস ইন। তাহলে দেখুন মাইন্ড
অ্যাবজর্ব মানে কি, আমি মগ্ন থাকি, সবসময় ভাবতে থাকি। হরিবেল, একটা ভয়ঙ্কর, ভয়ানক, অপ্রীতিকর কিছু একটা ঘটনা হয়ে যাবে না তো। থটস মানে ভাবনা, আমার চিন্তা হতে থাকে, আমি একটা হরিবেল থটসের মধ্যে সবসময় থাকি, আমার ভয়ঙ্কর ভাবনার মধ্যে থাকি যে এটা থেকে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না তো। তাই সে আমার কাছে এসেছিল এবং ডাক্তারের কাছে যায়। এখান থেকে একটি সুন্দর আমি রুব্রিক নিয়েছিলাম, মাইন্ড ফার র্যাপস আপ ইন সামার ইন। দেখুন ফার মানে কি, ফার মানে হচ্ছে ফার্ম কথার অর্থ হলো পশম, মানে হচ্ছে পশুর লোম থেকে যে পোশাক তৈরি হয়, যে পশমের জিনিস তৈরি হয় সেটা হচ্ছে ফার। র্যাপস আপ মানে কি, র্যাপ মানে কি জড়িয়ে রাখা। আপ ইন সামার ইন অর্থাৎ গ্রীষ্মকালে পেশেন্টটি উলের পোশাক বা পশমের পোশাক পরে থাকে, এর কথার অর্থ তাই। দেখুন আমরা যখন বিয়ে বাড়িতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, আমরা কি করি, গিফট নিয়ে যাই। আমরা গিফটটাকে কি করি, গিফটটাকে মুড়িয়ে রাখি। মানে আমাদের যে দোকান থেকে আমরা জিনিসপত্র আনি, সেই দোকানদার সুন্দর করে প্যাকেটটাকে মুড়িয়ে বিভিন্ন কালারিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেয়। পুরো জিনিসটা একেবারে মোড়া থাকে, কোনো একটু অংশ দেখা যায় না। আমরা গিফটটা গিয়েও তাদেরকে দিই, মানে প্রেজেন্টেশন হিসাবে আমরা দিই আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে, তাই তো, বা আমাদেরকে যারা নিমন্ত্রণ করেছে তাদেরকে। তাহলে এই যে মুড়িয়ে রাখা, এটা হচ্ছে র্যাপ। একটা পেশেন্ট গ্রীষ্মকালে নিজেকে পশম দিয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। কেন ঢেকে রাখে? আমরা জানি যে শীতকালে যেসব পেশেন্টরা, যেসব মেডিসিনের আন্ডারে পেশেন্টরা শীতকাতরের মধ্যে রয়েছে, অর্থাৎ শীতকাতর পেশেন্ট যারা, তারা কি করে, যাতে যাতে ঠান্ডা না লাগে, সেনসিটিভ টু কোল্ড হওয়ার জন্য, তারা ঠান্ডার জন্য খুবই সেনসিটিভ, এই জন্য তারা নিজেদেরকে জড়িয়ে রাখে। তাহলে একটা পেশেন্ট যদি, একটা হিপারসালপের পেশেন্ট ধরুন আসলো, বললো ডাক্তারবাবু আমি ঘরের দরজা জানলা বন্ধ করে রাখি, ঘরের যে ফুটোটা আছে সেটাও বন্ধ করে রাখি, যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে রাখি, কারণ ওখান থেকে হাওয়া ঢুকলে না, আমার গায়ে লাগলে না আমার কষ্ট বেড়ে যায়। ডাক্তারবাবু আমি আজকে এই টুপিটা পরে আছি জানেন কেন? আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিল, টুপি পরে থাকে। তাকে বললাম তুমি টুপি পরে আছো কেন? শীতের দিনে এসেছিল, বলছে ডাক্তারবাবু আমি এই টুপিটা পরে আছি এই কারণে, যদি একটু হাওয়া লাগে না মাথায় যন্ত্রণা হয়। অর্থাৎ সে এই টুপিটা দিয়ে মাথাটাকে র্যাপ করে রেখেছে, জড়িয়ে রেখেছে। একটা পেশেন্ট তাহলে উলের পোশাক বা পশমের পোশাক কখন পরে? ঠান্ডার থেকে মুক্ত, মানে ঠান্ডার জন্য যাতে তাকে কষ্ট না পেতে হয়। তাহলে এখানে পেশেন্ট কখন র্যাপ মানে উলের পোশাক পরে জড়িয়ে রয়েছে? গ্রীষ্মকালে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি গরমের পোশাক, জ্যাকেট এগুলো কখন পরি? সোয়েটার কখন পরি? আমরা শীতকালে পরি। কিন্তু এই রুব্রিকের আন্ডারে বলা হচ্ছে ফার র্যাপস আপ ইন সামার ইন, গ্রীষ্মকালে নিজেকে জড়িয়ে রাখে। সামার সমান সমান মানে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে রোদের মধ্যে যদি আপনাকে বের করে দেওয়া হয়, আপনার কিরম অস্বস্তি হবে? তাহলে সামার সমান সমান অস্বস্তিকর পরিবেশ, সামার সমান সমান কষ্টকর জায়গা, তাই তো? তাহলে বোঝাতে চাইছি সামার সমান সমান হচ্ছে কঠিন পরিস্থিতি। পেশেন্টের এরকম একটা পেইনফুল কন্ডিশন, তার এতটা যন্ত্রণা, তার এতটা জ্বালা, এরকম একটা ইনফ্লামেশন, এরকম একটা প্রদাহ, দিস ইজ সামার। এই কঠিন পরিস্থিতির সঙ্গে সামারকে তুলনা করা হয়েছে। ফার মানে কি? জড়িয়ে রেখেছে। অর্থাৎ এই কঠিন পরিস্থিতির সময় পেশেন্টটি ডাক্তারকে দেখাচ্ছে না, 4-5 মাস ধরে এইরকম অবস্থা নিয়েও বাড়িতে চুপচাপ বসে আছে, অর্থাৎ নিজেকে চিকিৎসা করার হাত থেকে দূরে রেখেছে। দিস ইজ ফার র্যাপস আপ ইন সামার ইন। যেরকম ঠান্ডা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য আমরা কি করি? গরম পোশাক পরি, ঠিক সেরকম কঠিন পরিস্থিতিতে চিকিৎসা না করে ফেয়ার পভার্টি অফ হওয়ার জন্য এবং ডিলিউশনস পুয়ার হি ইজ, যেহেতু সেই জন্য নিজেকে দূরে রেখেছে চিকিৎসার কাছ থেকে।
আমি বোঝাতে পারলাম? দেখুন, আমাদের যদি রোগ হয় আমরা কি করি? দৌড়ে ডাক্তারের কাছে চলে যাই। ডক্টর সমান সমান কোল্ড। আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আমি রাস্তা থেকে যাচ্ছি, খুব জল তেষ্টা পেয়েছে, আমার খুব তেষ্টা পেয়েছে, দাদা আমাকে একটু ঠান্ডা দাও দেখি। দোকানে ঢুকে আমরা বলি, মানে আমরা আমাদের কঠিন পরিস্থিতির সময়, আমরা গ্রীষ্মকালের সময় আমাদের কিছু যদি জল তেষ্টা পায় বা আমাদের কষ্ট হয়, তখন আমরা গিয়ে যেরকম ঠান্ডা চাই, ঠান্ডা পেতে চাই, ঠান্ডা ড্রিঙ্কস খেতে চাই বা ঠান্ডা পানীয় খেতে চাই, ঠিক তেমনি যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা আমি যদি কোনো সমস্যায় পড়ি বা আমার যদি এরকম ওই পেশেন্টের মতো পেইনফুল, আমার যদি একটা অ্যাপথি থাকতো তাহলে, বা আমার একটা রোগ হতো কঠিন, আমি কি বসে থাকতাম? বসে থাকতাম না। আমরা কি করতাম? আমরা সঙ্গে সঙ্গে কোল পাওয়ার জন্য, কোল সমান সমান ডক্টর, অর্থাৎ কোল্ড কে এখানে? কোল্ড হচ্ছে ডাক্তার। সেই কোল্ডের কাছে ছুটে যেতাম, ডাক্তারের কাছে ছুটে যেতাম যে ডাক্তারবাবু আমার এই হয়েছে, কিছু ব্যবস্থা করুন। কিন্তু এই পেশেন্টটি ডাক্তারের কাছে না গিয়ে, ডাক্তার সমান সমান কোল্ডের কাছে না গিয়ে, সে সামারে রয়েছে নিজেকে জড়িয়ে রেখে, অর্থাৎ নিজেকে দূরে রেখেছে তার কষ্ট থেকে, যাতে তার মানে তার কষ্টর জন্য যে আমি ডাক্তার দেখাবো, কষ্ট থেকে যাতে আমি বেরিয়ে আসি, সেই চিন্তা, সেই ভাবনাটা তার মাথায় নেই। সে নিজেকে কি করেছে? এই কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে, শুধুমাত্র ফিয়ার পোভার্টি অফের জন্য অ্যান্ড ডিলিউশন পুয়ার হি ইজ বলে। এই পেশেন্টটিকে আমি সরিনাম 200 সিঙ্গেল ডোজ দিয়েছিলাম খুব সূক্ষ্ম মাত্রায়। পেশেন্টটি 3 দিনের মধ্যে তার মুখের যে অ্যাপথিগুলো ছিল, তার মুখে যে রিকারিং অ্যাপথাস্টোমাটাইটিস যে কন্ডিশনটা ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে, সে কথা বলতে পারে, তার যন্ত্রণা চলে যায়, এবং পেশেন্টটি আস্তে আস্তে 1-1.5 মাস 2 মাস আমার সঙ্গে, মানে আমার কাছে ছিল, তাকে অবজার্ভে রেখেছিলাম। তারপর তার কন্ডিশন পুরো একেবারে নর্মাল হয়ে যায় এবং পুরো ভালো হয়ে যায়। তাহলে অ্যাবজর্ব, তাহলে কী কী রুব্রিক নিলাম আমি এখানে? ডিলিউশনস, পুয়ার হিজ, ফিয়ার পোভার্টি অফ, অ্যাবজর্ব হরিবেল থটস ইন, এর আন্ডারে অ্যাবজর্ব হরিবেল থটস ইনের আন্ডারে অনলি সরিনাম রয়েছে। আর রুব্রিক নিয়েছিলাম চিয়ারফুল কনস্টিপেটেড হয়ে, এর আন্ডারে 2টো ওষুধ রয়েছে, 2টো মেডিসিন রয়েছে, একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব আর একটি রয়েছে সরিনাম। আর ফার র্যাপস আপ ইন সামারিন, এখানে অনেক ওষুধ রয়েছে, যেমন হিপারসালফ আছে, পালসেটিলা আছে, সরিনাম আছে, আরও আছে। তো এই কটা, অর্থাৎ ডিলিউশন পুয়ার হিজ, ফিয়ার পোভার্টি অফ, অ্যাবজর্ব হরিবেল থটস ইন, চিয়ারফুল কনস্টিপেটেড হোয়েন অ্যান্ড ফার র্যাপস আপ ইন সামারিন, এই কটা রুব্রিকের উপর নির্ভর করে আমি তাকে সরিনাম দিই এবং পেশেন্টটি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।